ন্যাড়া ছাদের গপ্পতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য রয়েছে জয়দীপ নস্করের লেখা গল্প দরজার ওপারে। মুখ্য ভূমিকায় গল্পের কথক এবং দাদু। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী। গল্পের সূত্রধার আমি সৌম্য। শুরু হচ্ছে আজকের গল্প জয়দীপ নস্করের লেখা দরজার ওপারে। আজ বহু বছর পর মাকে নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছি। আমি কর্মসূত্রে কলকাতায় থাকি। মাকে নিয়ে আমার ছোট্ট সংসার। বাবা গত হয়েছেন গত শ্রাবণে। কাল রাতে গ্রামের এক প্রতিবেশীর থেকে একটা কল পেয়ে তড়িঘড়ি করে অফিসের ছুটির দরখাস্ত পাঠিয়ে ছুটি চেয়ে নিয়েছি আমি। গ্রামে আমার এক বয়স্ক দাদু থাকেন। তার হঠাৎ করেই নাকি শরীর খারাপ, তাই এত ব্যস্ততা। গ্রামে আমাদের পৈতৃক ভিটে আছে, সে সব ছেড়ে দাদু কখনো শহরে এসে আমাদের সাথে থাকতে রাজি হন। দাদু বলেন কলকাতায় নাকি তার দম বন্ধ হয়ে যায়। তাছাড়া ওই বাড়ি ছেড়ে তিনি কোথাও যাবেনও না। ওই বাড়িতে এমন কিছু আছে যা সচরাচর কোনো বাড়িতে থাকে না। ওই বাড়ি নাকি গুপ্তধনের থেকেও দামি। যদিও আমি আজও বুঝে উঠতে পারিনি দামি কেন বলে দাদু। এমন কিছুই আমি দেখিনি যা দেখে মনে হতে পারে অমূল্য কিছু। তবে হ্যাঁ, বাড়িটি আমাদের দুমহলা বাড়ি। আর এই বাড়ি আমার দাদু বা তার বাবা তৈরি করেননি, তারও আগের বাড়ি। বাড়ির বয়স 250 বছর। শুনেছি অনেক নাকি কাহিনী আছে এই বাড়ি ঘিরে। সে যাই হোক, এখন দাদুর শরীর খারাপ, তাই আমি আর মা যাচ্ছি দাদুকে দেখতে। আমাদের গ্রামের নাম মুচিসা। বাস থেকে নেমে আবার একটা টোটো ধরলাম। গ্রামে যখন ঢুকলাম তখন বেলা 11টা। প্রায় 2 বছর পরে এলাম গ্রামের বাড়িতে। পৈতৃক ভিটে বলে কিনা জানি না, তবে বাড়ির সামনে দাঁড়ালেই বরাবর গায়ে একটা কাঁটা দিয়ে ওঠে আমার। টোটোর ভাড়া মিটিয়ে আমরা প্রবেশ করলাম বাড়ির ভেতর। প্রবেশদ্বার এখনো সেই পুরনো দিনের শাল কাঠের মোটা দরজা। সেই সাথে মোটা মোটা জং ধরা দরজার কড়ায় ঝুলছে মানধাতা আমলের চাইনিজ তালা, যেটা কোনো চাবির সাহায্যে খুলবে না। চাবির জায়গাও নেই, শুধু 3টে নাম্বার রয়েছে যেটা মিলিয়ে দিতে পারলেই তালা খুলে যাবে। যা দুর্দশা, তাতে এখন সে তালা আর কাজ করবে কিনা জানি না। আমরা দরজা পেরিয়ে প্রবেশ করলাম। আমাদের বাড়িটা আগেই বলেছি যে দুমহলা বাড়ি, কাজেই প্রবেশদ্বার পেরিয়ে একটা চাতাল মতন রয়েছে। উপরে খোলা নীল আকাশ, নিচে লাল সিমেন্টের চাতাল। চাতালের এক কোণে একটা কুয়ো রয়েছে, যেটা থেকে আজও জল তোলা হয়। বুঝলাম এই কারণেই কুয়োর চারপাশটা ভেজা, হয়তো সদ্য কেউ জল তুলেছে। আমরা এগিয়ে গেলাম বাড়ির ভেতর থেকে। দেওয়ালগুলোর জায়গায় জায়গায় রং পলেস্তেরা খসে গিয়ে চুন সুরকি দিয়ে গাঁথা ইটের কঙ্কালসার দেহ বেরিয়ে পড়ছে। বোঝা যাচ্ছে যে যত্নের ঘাটতি দেখা গিয়েছে, যদিও এই বুড়ো বয়সে দাদু আর কতই বা সামলাবে। শাল কাঠের বানানো মোটা মোটা সিঁড়িগুলোয় পা রাখতেই তারা ক্যাঁচ কুঁচ আর্তনাদ করে জানান দিল যে দাদুর সাথে তাদেরও বয়স হয়েছে, তারাও যেন এবার ছুটি পেলে বাঁচে। আমি মাকে ধরে ধরে খুব সাবধানে নিয়ে উঠতে লাগলাম উপরে। সিঁড়ির কিছুটা উঠতেই একটা দরজা পেলাম, আর তাই দেখে কিছুক্ষণ থমকে গেলাম আমি। মা জিজ্ঞাসা করলেন, কি রে, দাঁড়িয়ে পড়লি কেন? চল। আমি মাকে বললাম, মা, এই ঘরটায় কি আছে গো? জানি না, তবে কেউ কোনোদিন খোলেনি। কেন?
তোর দাদুর বারণ আছে। আমি আর কথা বাড়ালাম না, কিন্তু মনের মধ্যে জটিলতাটা থেকেই গেল। এই দরজাটা যে আমি আজকে দেখছি তা কিন্তু নয়, আমি দেখছি সেই ছোট থেকে। তবে আজ কেন জানি না বড় অদ্ভুত লাগলো, মনে হলো যেন কোনো রহস্য রয়েছে। দাদুর ঘরে প্রবেশ করতেই দেখলাম দাদু শুয়ে আছে বিছানায়। দাদুকে ঘিরে রয়েছে গ্রামবাসীরা, আর দাদুর ঠিক মাথার সামনে বসে রয়েছে একজন ডাক্তার, যে কিনা দাদুর ডান হাত ধরে ক্রমাগত নাড়ির গতিবিধি লক্ষ্য রেখে চলেছে। নিজের হাত ঘড়ি থেকে একবার চোখ সরিয়ে আমাদের দিকে দেখলেন, তারপর বললেন, ও, আপনারা এসে গেছেন, ভালো হয়েছে। দেখুন, সময় কিন্তু আর বেশি নেই, উনি যখন তখন চলে যেতে পারেন। আমরা দাদুর কাছে গেলাম। দেখলাম দাদুর শীর্ণকায় দেহটা প্রায় বিছানার সাথে মিশে গিয়েছে। মাঝে মাঝে দাদু বড় বড় হাঁ করে দম নেওয়ার চেষ্টা করছে। একজন মাথায় হাত পাখা দিয়ে বাতাস করছে, একজন বাটি হাতে চামচ দিয়ে জল খাইয়ে দিচ্ছে অল্প অল্প করে। সেই সাথে দেখলাম মাথার কাছে একটা জলের বালতি বসানো, আর একটা খালি বালতি বসানো। এর কারণ জিজ্ঞাসা করতে বলল যে দাদু বিগত 3 দিন ধরে শয্যাশায়ী, বিছানাতেই সবকিছু। আমি দাদুর মাথার কাছে বসলাম। দাদুর চোখ বন্ধ। যে গ্রামবাসীর হাতে জলের বাটিটা ছিল সে আমার হাতে তা দিয়ে বললেন, খাইয়ে দাও খোকা, খাইয়ে দাও। 1 চামচ জল খাইয়ে দিতেই কোনো মতে ধুঁকতে থাকা প্রাণটা এবার পুরোপুরিভাবে মুক্তি পেল। যেন দেহের ভেতর বন্দি ছিল এতক্ষণ। আমার হাতে স্পর্শে যেন বন্ধ ঘরের তালা খুলে গেল। আর দাদু ইহলোকের মায়া ত্যাগ করে চলে গেলেন পরপারে। দাহ করার পর অফিসে জানিয়ে দিলাম যে কদিন আমার অনুপস্থিতির কারণ। এখানে ঘর অনেক আছে, তবু মা একা থাকার সাহস পেলেন না। আমি আর মা একটা ঘরেই রইলাম। রাত তখন 3টে বাজে। হঠাৎ ঘুম ভেঙে গেল আমার। একটা ঠক ঠক আওয়াজ শুনে ঘুমটা ভেঙে গেল। আওয়াজটা খুব কাছ থেকে নয়, আসছে নিচ থেকে। অনেকটা ওই দরজায় টোকা মারার মতন আওয়াজ, খুব ক্ষীণ একটা আওয়াজ। তবে চারিদিক ফাঁকা, কোনো রকম আওয়াজ নেই কোথাও, আর সেই জন্য আরো স্পষ্টভাবে যেন শোনা যাচ্ছে। আমার ঘুম খুব পাতলা, চট করে ভেঙে গেল। আমি উঠে আওয়াজটার উদ্দেশ্যে যেতে লাগলাম। হাতে একটা টর্চ নিয়ে এগোতে লাগলাম। সিঁড়ি দিয়ে এক পা করে নিচে যেতে লাগলাম আমি। আর যত নিচে যেতে লাগলাম ততই আওয়াজটা জোরালো হতে থাকলো। থেকে থেকে আওয়াজটা হচ্ছে যেন কেউ বিশ্রাম নিয়ে আওয়াজটা করছে। আওয়াজটাকে ধাওয়া করতে করতে এসে পৌঁছলাম সেই অদ্ভুত দরজাটার সামনে, যে দরজা নাকি খোলা বারণ। শরীরটা কেমন যেন কাঁটা দিয়ে উঠল আমার। ভেবে আশ্চর্য হলাম, যে দরজা খোলা বারণ সেই দরজার ভেতর থেকে শব্দ আসছে। আওয়াজটা হঠাৎ থেমে গেল। মনে জোর নিয়ে হাঁটু গেড়ে বসে আমি তালা খুলতে লাগলাম কি আছে তা দেখার জন্য। তালা খুলতে বেশ অনেকক্ষণ সময় লেগে গেল। দাদু বলেছিল যে তালা খুলতে গেলে যে কোনো 3টে নাম্বারকে একসাথে করতে হবে, তাহলেই নাকি তালা খুলবে। কিন্তু আমার সমস্যা হচ্ছিল, অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিলাম না ঠিক করে। আর টর্চের আলো হঠাৎই সেই জায়গায় ক্ষীণ হয়ে গেল। যেন আলো আছে কিন্তু জায়গা যেন আলোকিত হচ্ছে না। দরজাটা জং ধরা লোহার শিকলের যান্ত্রিক আওয়াজ করে খুলে গেল হঠাৎ। আলো বাতাসহীন অনেক দিনের পুরনো কোনো ঘর হঠাৎ করে খুললে কেমন একটা ভ্যাপসা গন্ধ বেরোয় না, ঠিক সেরকমই একটা গন্ধ আমার নাকে এসে লাগলো। কিন্তু অবাক হলাম আমি এটা ভেবে, যে দরজাটা আমি খুললাম সেই দরজার পেছনে তো কোনো ঘর নেই, যাওয়ার কোনো পথ নেই। আছে শুধু একটা প্রকাণ্ড আয়না,
যেটা দরজার সমান। আশ্চর্য হলাম খুব, কিন্তু তখনও আমি জানতাম না যে এটা সবে শুরু। কি মনে হওয়াতে আয়নার এই ক্ষীণ টর্চের আলো ফেললাম আমি। দেখে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। আলো আয়নায় ধাক্কা খেয়ে প্রতিফলিত হচ্ছে না, বরং সেই আলো আয়নার উপরে পড়ার সাথে সাথেই ভিতরে কোথায় যেন মিলিয়ে গেল। অবাক হয়ে হাত রাখলাম আয়নাটার গায়ে। কই, কাঁচটা তো শক্ত নয়, নরম নরম, কেমন যেন ডেবে যাচ্ছে ভেতরে। হঠাৎই আয়নার ভেতর থেকে কে যেন আমার হাত ধরে টান দিল, আর আমি হুড়মুড়িয়ে ঢুকে গেলাম আয়নার ভেতরে। কি আশ্চর্য, বড় অদ্ভুত জায়গা এটা। চারিদিক কেমন যেন সাদা সাদা হয়ে আছে, ঠিক কেউ যেন সাদা চাদর পেতে রেখেছে। আমি অবাক দৃষ্টিতে সব দিকে দেখছি। বড়ই বিচিত্র জায়গা। হঠাৎ দেখি কারা যেন কোথায় হেঁটে যাচ্ছে। আমিও এক জায়গায় দাঁড়িয়ে না থেকে হাঁটছি। জানি না কার উদ্দেশ্যে হাঁটছি, কোথায় যাচ্ছি, শুধু জানি আমি তাদের অনুসরণ করছি। সবার পোশাক সাদা আর খালি পা। তবে অবাক করা একটা ব্যাপার হলো, যারা চলে বেড়াচ্ছে আমি তাদেরকে চিনি। আরো কিছুটা এগিয়ে গেলাম আমি। কোথায় যেন দেখেছি, কোথায় যেন আমার। হঠাৎ দেখলাম আমি আমার বাবাকে, আর সেই সঙ্গে আমার দাদুকে। কিন্তু বাকি আরো 4 জন বয়স্ক মানুষদেরকে আমি চিনতে পারলাম না যে তারা কারা। কিন্তু সবার মুখে এই কেমন একটা অদ্ভুত চাপা কষ্ট দেখতে পেলাম, যেন কেউ খুশি নয়। সবার মুখ গম্ভীর। আমাকে দেখে কেউ চিনতে পারল না, শুধুমাত্র দাদু ছাড়া। দাদু আমাকে দেখে বলল, তোমায় দরজার সামনে বারণ করেছিলাম না? তাও কেন এলে? এই জায়গা তোমাদের নয়। ফিরে যাও এখনই, ফিরে যাও বলছি। এই জায়গা মানুষদের জন্য নিষিদ্ধ। এদিকে আমারও কেন জানি দম নিতে কষ্ট হতে লাগলো। ক্ষণিকের জন্য আমি ভুলে গিয়েছিলাম যে এরা তো আর বেঁচে নেই। আমি শুধু বললাম, আমার দম নিতে কষ্ট হচ্ছে। দাদু, ফিরে যাও। আমি দম নিতে পারছি না দাদু। ফিরে যাও। আমি আর এক পাও চলতে পারছি না। আমার শরীর অসুস্থ লাগছে। এবার চোখের সামনেটা কেমন যেন অন্ধকার দেখতে লাগলাম। আস্তে আস্তে আমার জ্ঞান হারাতে লাগলো। সে তো শুভ্র চাদরের মতন মেঝেতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ার আগে শুধু দেখলাম দাদু তার বৃদ্ধ অথচ বলিষ্ঠ হাত দিয়ে আমার ডান হাতের কবজি ধরে টানতে টানতে যেন কোথায় নিয়ে চললেন। আমি বেশি দূর যেতে পারলাম না, তার আগেই লুটিয়ে পড়লাম মেঝেতে। ঘুম যখন ভাঙল তখন দেখি আমি আমার বিছানায় শুয়ে, কলকাতায়। সকাল হয়ে গিয়েছে। আমি ধরপড় করে উঠে বসলাম। পূব দিকের সূর্যের আলো জানলা দিয়ে এসে পড়েছে আমার মুখে, আর আমার মা হন্তদন্ত হয়ে আমার ঘরে এসে ঢুকে বললেন, কিরে, উঠে পড়েছিস? তাড়াতাড়ি তৈরি হয়ে নে, এখনই আমাদের যেতে হবে। কোথায়? দেশের বাড়ি। তোর দাদু কাল রাতে মারা গেছেন। মায়ের মুখে কথাটা শুনে আমার বুকটা ছ্যাঁত করে উঠল। আমি কোনো উত্তরই পেলাম না। ডান হাতের কবজিটা জ্বালা জ্বালা করাতে দেখি যে জায়গাটা লাল হয়ে আছে এখনো, আর সেই সাথে রয়েছে 3 আঙুলের নখের আঁচড়। তার মানে দাদু কি সত্যি কাল রাতে? এতক্ষণ আপনারা শুনছিলেন জয়দীপ নস্করের লেখা গল্প দরজার ওপারে। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী, মা তনুশ্রী সাহা, মহিলা গ্রামবাসী মৌসুমী পাল, দাদু সমী শুভ্র গাঙ্গুলি, ডাক্তার এবং গল্পের সূত্রধার আমি সৌম্য। ধ্বনি পরিকল্পনা ও সমগ্র মিশ্রণে সন্দীপ দেবনাথ এবং সৌম্য মুখার্জি।
আগামী সপ্তাহে ঠিক এই সময় একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির থাকবে টিম ন্যাড়া ছাদের গপ্প।